ওদের আমার হিসেবে ওদের জাহান্নাম ছাড়া আর কিছু নাই। স্যার নোবেল বিজয়ীর মূল্য কোথায়? তার যে নোবেল বিজয়ী, স্যার নোবেলটা কোথায়? এই বাংলাদেশ বলতে এই দেশে কিছু নাই আর এখন। এর পরে আর কিছু থাকে না। 32 নম্বর বাড়ি ভাঙছে যদি প্রতিবাদ করতো তাহলে আজকে মাজার ভাঙ্গা হইতো না। একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া আমরা যে থাকবো এটা কোনো আশা নাই। সরকার মানে কোনো পদক্ষেপই নেয় না। সে 32 নম্বর বাড়ি ভাঙছে যদি প্রতিবাদ করতো তাহলে আজকে মাজার ভাঙ্গা হইতো না। আর যে ও বিভিন্ন অফিস ভাঙ্গে, এইগুলো একটা প্রতিবাদ করলে আর কোনো জায়গায় ভাঙচুর বা এই ধরনের ঘটনা কখনো বাংলাদেশে কোথাও ঘটতো না। কিন্তু সরকার তার পদক্ষেপ নেয় না। একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া আমরা যে থাকবো এটা কোনো আশা নাই। সরকার মানে কোনো পদক্ষেপই নেয় না। দেশ কোন জায়গায় যাইতেছে, কি হইতেছে না হইতেছে সরকারের একটা বিবৃতি শুনি না। এই যে কে ইমান মাহিদি দাবি করুক, আল্লাহ রসুল মানে দাবি করুক, তাতে আর তো কোনো সমস্যা নেই। সে তো জীবিত নাই। জীবিত থাকলে আইনের হাতে তার ব্যবস্থা করা হইতো। অনেক সে মৃত্যু, মানুষের মনে কি বাঙালির মনে এতই কুত যে মৃত্যু লাশের গায়ে আগুন দিতে হইব? এটা কোনো বিশ্বের নজরিয়া কোনো হাদিসে আছে? যে লাভটা কি হয়েছে আপনারা করেন বলেন? তার গায়ে আগুন দেওয়াতে ওরা কি বেঁচে যাব? কখনো না। মানুষ মেরে আর একটা মানুষ, আমি একটা মানুষ যদি মারি আমি জীবনে বেঁচে আশা করতে পারবো না। তাকে মৃত্যু অবস্থায় যে মারছে ওরা জাহান্নাম ছাড়া ওদের আর কিছু নাই। ওদের আমার হিসেবে ওদের জাহান্নাম ছাড়া আর কিছু নাই। ওদের ওদের যারা ওর সাথে জড়িত সব জাহান্নাম। ওরাই যদি আবার এই 3.5 হাত গুরুস্থান থেকে উঠে ওদের বিচার ওরা করে তা আল্লাহ বিচার করবো কি? ওরা তো আল্লাহর উপরে। যারা তার গায়ে আগুন দিছে তারা আল্লাহর উপরে। আল্লাহর হাদিসে কি এইটা আছে যে একজন মানুষকে পুরাই দিতে হইব? জীবিত মানুষকে তো পুরাই বিচার করাবে না। আর একটা মৃত্যু মানুষ যেহেতু আল্লাহ পাক নিছে, তারা নিয়ে গেছে, সেই মানুষটাকে আইনা আবার আগুন দিয়ে পুরাই দেয়, এটা একটা নদীর বেন কখন? এটা দেশ, এই বাংলাদেশ বলতে এই দেশে কিছু নাই আর এখন। এর পরে আর কিছু থাকে না। আর আমি ওর কথা কইলে আমরা শুনছি কি হয়তো আমরাও ভাবছি, আমি নিজেও ভাবছি যে একটা সে ব্যবসায়ী ব্যবসা বুঝে 400-এর উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। কে আর উন্নয়নটা করলো আপনি বলেন? আপনারা যে দেশবাসী কোক কের যদি সে ব্যবসা, আপনি একটা সাবান দিয়ে গোসল করছেন, সাবানে যদি ময়লা থাকে আপনি যতই গোসল করেন গায়ে তো ময়লাই লাগবো। হ্যাঁ, যত বড় ব্যবসায়ী থাক, হ্যাঁ তো এইটা প্রমাণ তো আছে 400 গার্মেন্টস বন্ধ হয়েছে। হ্যাঁ তো বাণিজ্য বাড়াইতে পারে না, বাণিজ্য কমাইছে। বাণিজ্য বাড়াইলো কই? তার বাণিজ্য যতটুকু দরকার তার বাণিজ্য বাড়ছে। আপনার দেখেন এই যে মগ জাস্টিস, এই যে মাজারা ভাঙচুর, এই যে মসজিদ কুবানি, হুজুররা কুবানি, এক হুজুররা দিয়ে আরেক হুজুরা লাগাই দেন, এগুলো হলো সবই নাটক। এগুলা নাটক। এখানে যদি আমরা যদি সবাই যদি না বুঝি তো এই নাটক, তার নাটক বোঝার মতো কেউ নাই। তার নাটক বোঝার মতো বাংলাদেশে কেউ নাই। সে কিন্তু আসলে একটা লোক সুবিধা আমি মনে করি না। সে যতই নোবেল বিজয়ী হোক, যাই কিছু হোক, আজকে মুখে মেন মানায় কথা বললা নোবেল বিজয়ী লিয়ে বললাম, আর একটা দেশের দায়িত্ব নিলাম, একটা দেশের দায়িত্ব নিলাম। আর এই দেশের মানুষ যদি এরকম মর্যাদার ভিতরে থাকে, তার নোবেল বিজয়ীর মূল্য কোথায়? তার যে নোবেল বিজয়ী, তার নোবেলটা কোথায়? আজকে আমরা মানুষ এখানে নিরাপদ নাই, এখানে আমার বন্ধু অর্ষিত, এখানে মাজার ভাঙছে, ওইখানে মসজিদে পুরা এই মুসল্লিদের মারছে, ওইখানে মোল্লাদের মোল্লা লাগাই দিছে, এখানে বিএনপি লাগাই দিছে, আওয়ামী লীগের আওয়ামী লীগে লাগাই দিছে, জামাত জামাত লাগাইছে, এনসিবিরে লাগাই দিছে। ওনার কি করে? ওনার কাজ কি? ওনার কাজ দেশ রক্ষা করা। উনি কোন জায়গায় রক্ষা করছে আপনি বলেন? আপনি দেশবাসীর কাছে আমার প্রশ্ন, উনা কোন একটা কাজ ভালো করছে যাতে আমরা জাতি তার জন্য সন্তুষ্ট কামনা করব? আমি তেমন কোনো কাম দেখি নেই যে এই কাজটা করছে এই নোবেল বিজয়ী আমাদের বাংলাদেশ সরকার। সে এই কাজটা করছে, এই কাজটা করাতে তাকে ভবিষ্যতে তাকে ভালোবাসে, এমন কোনো কাজ আমি দেখি নেই। আপনি দেখেন এক সময় এই ছাত্র আন্দোলনের সময় লেখা ছিল, আপনি জগন্নাথ হলের গেটে ওখানে গেলে যে প্রমাণ পাইবেন, ছাত্ররা ছেলেরা ভাঙবে, আমরা গড়ব। ভাই 1 বছরে বেশি হয়ে গেছে, এখন তো ভাঙ্গার পথেই। এখন আপনি গড়বেন কখন? অন্ত নির্বাচনে আপনারা গড়লেন কোথায়? আপনারা মুখেই তো বলছেন যে ছেলেরা নষ্ট করবো, আমরা ভালো করব। ছেলেরা দেশ ভাঙবো, আমরা দেশ গড়বো। দেশটা কোন জায়গায় গড়লেন আপনারা বলেন? এখন তো ওই লেখাটাও রয়েছে আপনারা দেশ গড়বেন, আর এখন তো আপনাদের মুখের কথাটাই রয়েছে আপনারা ক্ষমতা ছাড়িয়ে দিতেছেন, চলে যাবেন, নির্বাচনের তারিখ দিয়ে দিচ্ছেন।
তা আপনারা যে চলে যাবেন, আপনারা মুখ দিতে বলেছিলেন যে এই আমরা ছেলেরা নষ্ট করব, আমরা ভালো করব। তা আপনারা ভালো কোন জায়গাটায় করছেন, কোন জায়গায় কি সমস্যা আপনার সমাধান করছেন বলবেন, বুঝাইতে পারবেন আমাদেরকে যে আমরা এই জায়গায় সমস্যা সমাধান করছি? কোনো জায়গায় সমস্যা সমাধান নাই, সব জায়গায় বিশৃঙ্খল, কোনো জায়গায় ভালো নাই, কোনো ব্যবসা ভালো নাই, কোনো মানুষের কোনো নিরাপদ নাই, মানুষের কোনো নিরাপদ নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মূল্যায়ন নাই। আজকে মনে করেন একটা পুলিশকে সম্মান দেওয়া হয় না, এই একটা প্রশাসনকে সম্মান দেওয়া না, স্কুলের মাস্টারকে সম্মান দেওয়া হয় না। আগে আগামী প্রজন্মটা কি কেমনে চলবো? আমরা যদি এখন মানুষকে যদি সম্মান না করি, আগামী প্রজন্ম তো আবার বেশি খারাপ। এখন যেই পরিস্থিতি, রক্ষার মালিক একমাত্র দেশের জনগণ। এখন যে পরিস্থিতি মোকাবেলা করা একমাত্র মনে করেন যারা বাংলাদেশে বিনিয়োগ করে, বড় বড় ব্যবসায়ী কিছু লোক আছে, বড় বড় বিশেষজ্ঞ বা ডক্টর ওরা আছে, ওরা যদি চেষ্টা করে যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবো, তাদের কথায় নিয়ন্ত্রণে আসবে, আমার কথায় নিয়ন্ত্রণে আসবে না। পরিস্থিতি এত ভয়াবহ পরিস্থিতি, তাতে মনে করেন সাধারণ মানুষের বেঞ্চেও খোলাইব না। সবকিছু সামাল দিয়ে এই দেশটাকে সামলাতে ভালো লোকের প্রয়োজন। এইসব লোক দিয়া লোভী বা স্বার্থবাজ বা ব্যবসার নামে দুর্নীতিবাজ, এইসব লোক দিয়ে আর দেশ গড়া সম্ভব না। বাহিনী ক্ষমতা নিলে ভালোই হবে, কারণ হইলো খারাপ হইব না। কারণ হইলো আমি তো খারাপ লোক না যে সেনাবাহিনী আমার মারবো। আমি চাই দেশটা প্রশাসনের হাতে যাক, তারপরেও যদি আমরা কিছু রক্ষা পাই প্রশাসনে নেওয়া, এটা আমি ভালোই মনে করি। তাহলে আমরা তো রক্ষা পাবো। কারণ এই সরকারকে আমরা দেখলাম 1 বছরের উপর কোনো একটা কাজ নিয়ন্ত্রণে ওনা করতে পারে নাই, ওনা করতে পারে নাই না কেউ ওনাকে করতে দেয় নাই, এটা মনে করেন ওনাই জানে। একটা যদি পাগল মানুষকেও যদি এখানে বসা হইতো, অন্তত পক্ষে যেখানে একটা চ্যানেলেও যদি দেখতো এই জায়গায় মারামারিকে, পাগলটা হয়তো কইতো এই জায়গায় মারামারি লাগছে কে, ওনাকে কিছুই বুঝে না, ওনাকে এই দেশের ব্যাপারে কিছুই বুঝে না। হ্যাঁ, ওনা মাঝে মাঝে শুনি যে আমি জানি না তোমরা আন্না বহাইছো। আরে বাবা, জানি না আন্না বহাইছো, আমি তো 2 মাসে জানবো যে আমি জানি না, আমি বলে লাভ কি, আমি চলে যাবো? তা আপনি চলে যান, এখন তো সময় আছে, আপনাকে সম্মান ভাবে দেশের মানুষ আপনাকে বিদায় করবো। আপনি যদি নাই বুঝেন এইগুলা করতে, আপনাকে যদি কোনো বাধা দেয় কেউ, না বাধা তো কেউ দিব না, আমার মনে হয় না বাধা দিয়ে আপনার সাথে পারবো না। আপনি সত্য কথা বলেন যে আমাদেরকে বাধা দিচ্ছে, এই কাজ আমাকে করতে দিচ্ছে না, জনগণের কাছে বলেন। আপনাদের তাও বলেন না, জনগণ কিভাবে বুঝবে যে আপনাদের উপরে কোনো তাগিদার আছে কিনা, আপনাদেরকে কেউ খারাপ বলে কিনা, বা আপনার উপরে আরো কেউ হাত লড়ায় কিনা, বা মুখ লড়ায় কিনা, চোখ লাগায় কিনা, এটা আপনি জনগণের কাছে বলবেন। তা আপনার বইয়ের মাধ্যমে এরকম করতেছেন, নাকি দেশকে ভালোবাসেন না এরকম করতেছেন? কিসের জন্য? আমার তো মনে হয় দেশকে ভালোবাসেন না, তাই তাই আপনারা এরকম করতেছেন, নাহলে এরকম করার কথা না তো। কারণ হলো যাদের নিয়ে আমরা ভয় পাইছিলাম, যাদেরকে নিয়ে আমরা এতদিন ভয় পাইছিলাম, আমি সত্য কথা বলতে প্রায় 3 মাসের ভিতরে আমি গোপালগঞ্জের পরে ছাত্ররা কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা ঘটাইতে আমি দেখি নাই। কিন্তু সেনাবাহিনী বলছিল যে ছাত্ররা একদিন ভুল সমাধান আসবে। আসলে সেনাপ্রধানের কথা ঠিক আছে, ছাত্ররা এমন অরাজকতা আমরা দেখি না। এখন যদি রাজনীতি ব্যাপারে উপরে হাত নেয় তা তো আর আমরা জানি না, কিন্তু আমরা রাস্তাঘাটে বা শিক্ষা অঙ্গনে পরিস্থিতি, আগে তো মনে করেন কিছুদিন এরকম চলছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা সমন্বয় করতো বা জুলুম করতো, এখন তা দেখি না। যা সত্য তাই বলতে হইব, এই ছাত্ররাও আমার, এই ছাত্ররাও আমার দেশের, ওদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে না, খারাপ হবো। কিন্তু এক সময় তাদেরকে দেখছিলাম খারাপ, এখন আমরা মনে করেন এই রাস্তাঘাটে চলার পথে বা কোনো প্রতিষ্ঠানে এরকম আমরা সহিংসতা দেখি না। একমাত্র এই যে একটা উগ্রযুদ্ধ বা দল, এই যে ছাত্ররাই বুঝবো। ছাত্ররা যদি বোঝে যে আমাদের কাঁধে পাড়া দিয়া কারা কি করতেছে, একমাত্র প্রতিহত ছাত্র ওরাই করতে পারে যে এই কাজটা হইল কেন, আমরা তাও দেখি না। ছাত্রদেরকে প্রতিবাদ করতেও দেখি না, প্রতিহত করতেও আমরা দেখি না।